আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমরা জানো যে আমার চ্যানেলে আমরা নিয়মিতভাবে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ক্লাস আপলোড করছি। বন্ধুরা, এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের পর্ব 2। ইলেকট্রন বিন্যাস নিয়ে ইতোপূর্বে আমরা প্রথম বেসিক ধারণাগুলো নিয়ে একটা পর্ব আপলোড করেছি, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। যদি সেটা না দেখে থাকো তাহলে এই পর্বের কিছুই বুঝবে না। দেখো বন্ধুরা, আমরা সেই পর্বে আলোচনা করেছিলাম যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের শক্তি স্তরের ধারণা এবং উপশক্তি স্তরের বেসিক ধারণা। বন্ধুরা, উপশক্তি স্তরের বেসিক ধারণা শেষে আমাদের একটা জিনিস জানতে হবে যে উপশক্তি স্তর সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি, কিন্তু উপশক্তি স্তরে কোন উপশক্তি স্তরে কতটি করে ইলেকট্রন থাকবে এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না। বন্ধুরা, এই ব্যাপারটি আসলে কোয়ান্টাম মেকানিক্সের একটা সমীকরণ হতে সহজেই পাওয়া যায়, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণটা কি এবং কিভাবে আসলো এই ব্যাপারগুলো তোমাদের বইয়ে আলোচনা করা নাই। আর এই ব্যাপারগুলোতে আমি চাচ্ছি না যে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিতে, কারণ তোমাদের বইয়ে যেহেতু দেওয়া নাই সেই ব্যাপারগুলো অত বেশি তোমাদের জানার এখন আপাতত দরকার নেই। তো বন্ধুরা, এই যে কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণটা হচ্ছে, সমীকরণটা এরকম যে 2 × 12 + 1, এখানে যে কোনো একটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে। দেখো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমত বলবো যে আমরা যদি এস অরবিটালের ক্ষেত্রে বলি, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস অরবিটালের ক্ষেত্রে আমি বাংলাগুলো লিখতেছি না, তোমরা লিখে নিবে যে এস অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1। দেখো বন্ধুরা, আমরা কি পাচ্ছি 2 × 2 আবার এল, এই এল এর মান কত, এস এর ক্ষেত্রে এল এর মান কত। তোমরা যদি আমার পূর্বের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। আমি ধরে নিচ্ছি তোমরা আমার পূর্বের ভিডিওটি দেখেছো, তাহলে সেখানে আমরা পেয়েছিলাম এস এর মান 0, অর্থাৎ এল এর মান যখন 0 পেয়েছিলাম তখন এস পেয়েছিলাম, এল এর মান যখন 1 পেয়েছিলাম তখন পি পেয়েছিলাম, এল এর মান যখন 2 পেয়েছিলাম তখন ডি পেয়েছিলাম, এল এর মান যখন 3 পেয়েছিলাম তখন এফ পেয়েছিলাম। এই ব্যাপারগুলো এবার আমাদের একটু কাজে লাগবে। তাহলে এস এর ক্ষেত্রে এল এর মান কত বন্ধুরা, 0 + 1। তাহলে দেখো তো আমরা করতেছি কত, 2 × 0 মানে কি 0 + 1, তো 0 + 1 মানে কি 1, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে 2 × 1, 2 × 1 মানে কি 2। বন্ধুরা, তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমি কিন্তু কথাটা বারবার বলতেছি, অবশ্যই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে এস অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে, এর বেশি নিতে পারবে না, কিন্তু কম থাকলে কম নিতে পারবে, এইটুকু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এরপর দেখো আমরা পি অরবিটালের ক্ষেত্রে যদি বের করি, তাহলে আমাদের কেমন বের হয়। দেখো বন্ধুরা, আমরা একটু সাইডে বের করে নিচ্ছি, যেহেতু আমরা বিস্তারিত পরবর্তীতে এইদিকে করব। আমরা পি অরবিটালের ক্ষেত্রে ওই একই নিয়ম 2 × 2l + 1 আমরা বের করে দিচ্ছি। দেখো 2 × 2l এর ক্ষেত্রে, পির ক্ষেত্রে এল এর মান কত, 1 + 1। তাহলে দেখো তো 2 × 1 মানে 2, 2 + 1 মানে কি 3, 2 × 1 প্রথমে 2, তারপর 2 + 1 মানে কি 3, তাহলে 3 মানে অত পাচ্ছে কত 2 × 3, তো 2 × 3 মানে কত 6। তাহলে পি অরবিটাল সর্বোচ্চ 6টা ইলেকট্রন নিতে পারে। আবার দেখো আমরা ডি অরবিটালের ক্ষেত্রে যদি বের করি, ডি অরবিটালের ক্ষেত্রে 2 × 2l + 1 আমরা কিন্তু বলতেছি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে ডির ক্ষেত্রে 2 × 2 এবার এল এর মান কত হবে বন্ধুরা, এল এর মান 2, কারণ ডির ক্ষেত্রে এল এর মান 2, এই যে আমি পাশে লিখে নিয়েছি। তাহলে আমরা কি করব, শুধুমাত্র হিসাব করব। তো হিসাব করলে আমরা পাচ্ছি কত, যে 2 × 2 মানে কি 4, 4 + 1 মানে কি 5, অর্থাৎ আমরা পাচ্ছি কত 2 × 5। দেখো বন্ধুরা, তাহলে আমাদের টোটাল মান চলে আসতেছে কত, 10। এই ব্যাপারটাই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার দেখো আমরা কি করব, যে ডি অরবিটাল পর্যন্ত আমরা বের করে ফেললাম। এবার দেখো আমরা এফ অরবিটালটা বের করে নেই। তাহলে এফ অরবিটালের ক্ষেত্রে দেখো আমরা নিচে করতেছি, এফ অরবিটালের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, যে 2 × 2l + 1। তাহলে দেখো 2 × 2 এল এর মান কত, এফ এর ক্ষেত্রে এল এর মান কত বন্ধুরা, এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3 + 1, তাহলে 3 × 2 = 6 আর হচ্ছে যোগ 1 অর্থাৎ 7। তাহলে আমরা পাচ্ছি কত 2
ইন্টু 7, 2 ইন্টু 7 মানে কত বন্ধুরা 14। দেখো আমাদের পেয়ে গেলাম যে এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে, পি অরবিটাল সর্বোচ্চ 6টা ইলেকট্রন নিতে পারে, ডি অরবিটাল সর্বোচ্চ 10টা ইলেকট্রন নিতে পারে, এফ অরবিটাল সর্বোচ্চ 14টা ইলেকট্রন নিতে পারে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সর্বোচ্চ অর্থাৎ এস 2টার বেশি নিতে পারবে না কিন্তু 2টার কম থাকলে নিতে পারবে, আবার পি 6টার বেশি নিতে পারবে না কিন্তু 6টার কম থাকলে নিতে পারবে, ডি 10টার বেশি নিতে পারবে না কিন্তু 10টার কম থাকলে নিতে পারবে, এরপর এফ 14টার বেশি নিতে পারবে না কিন্তু 14টার কম থাকলে নিতে পারবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো একটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা বের করতে পারি। দেখো বন্ধুরা এবার এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা বের করা শেষে আমরা কিন্তু একটা জিনিস খুব সহজেই বুঝে গেলাম, সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রে উপশক্তি স্তরের মোট ইলেকট্রনগুলো যোগ করলেই আমরা কিন্তু ওই কক্ষপথের 2n² সূত্রকে সমর্থন করাতে পারি। কিভাবে দেখো, ধরে নিচ্ছি যে 1 এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে 1 এর ক্ষেত্রে শুধুমাত্র s সম্ভব, আমার গত পর্বটি তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি ধরে নিচ্ছি। তাহলে 1 এর ক্ষেত্রে শুধুমাত্র s সম্ভব। দেখো তো s অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে? 2টা। তাহলে দেখো তো আমরা যখন প্রথম কক্ষপথের ক্ষেত্রে অর্থাৎ প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 2n² সূত্র দিয়ে বের করেছিলাম তখনও কিন্তু আমাদের মানটা বের হয়েছিল কত? 2n² সূত্র দিয়ে যখন আমরা বের করেছিলাম তখনও কিন্তু মান 2 বের হয়েছিল। এবার দেখো আমরা যখন দ্বিতীয় কক্ষপথে আসব, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমরা জানি 2s হয় আর কি 2p হয়। তোমরা যদি আমার বিগত পর্বটি দেখে থাকো তাহলে অবশ্যই এই ব্যাপারটা কিন্তু বুঝে যাবে। তাহলে দেখো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2s এবং 2p সম্ভব, তো 2s এবং 2p সম্ভব। এখন দেখো তাহলে আমরা দেখলাম যে এসে নিতে পারে 2টা ইলেকট্রন যোগ পিতে নিতে পারে 6টা ইলেকট্রন, তাহলে আমাদের টোটাল ইলেকট্রন পাচ্ছি কত বন্ধুরা? 8টা। আমরা দেখি তো 2n² সূত্রকে সমর্থন করে কিনা। দেখো 2n² সূত্র অনুসারে আমরা যখন দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে বের করেছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম মোটে 8টি ইলেকট্রন, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ সর্বোচ্চ 8টা ইলেকট্রন নিতে পারে 2n² সূত্র মতে, এটা কিন্তু আমরা পেয়েছিলাম। আবার দেখো আমরা 3 এর ক্ষেত্রেও বের করে দেখাচ্ছি, 3 এর ক্ষেত্রে s হয়, 3 এর ক্ষেত্রে p হয়, 3 এর ক্ষেত্রে d হয়। তাহলে আমরা জানি, এখন জানলাম যে s এর সর্বোচ্চ ইলেকট্রন 2টা নিতে পারে, p সর্বোচ্চ নিতে পারে 6টা, d সর্বোচ্চ নিতে পারে 10টা, সবগুলো যদি আমরা যোগ করে পাচ্ছি কত? 18টা। আমরা 2n² সূত্র দিয়ে যখন করেছিলাম তখনও কিন্তু আমরা 18টিই পেয়েছিলাম। তো বন্ধুরা দেখো তো আমরা এখান থেকে একটা তথ্য বলতে পারি না যে ব্যাপারটা আসলে এমন যে কোনো একটি শক্তি স্তরে যতটা অরবিটাল সম্ভব সেই অরবিটালগুলোর মোট ইলেকট্রন সংখ্যাগুলো 2n² সূত্রকে সমর্থন করে। এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা। এই ব্যাপারটি তোমাদের বোর্ড বইয়ের 86 পেজে ভাবনার খোরাক একটা টপিক দিয়েছে। এই ভাবনার খোরাকে সুন্দর করে বলে দিয়েছে যে কোনো একটি শক্তি স্তর বা অরবিটে যতগুলো অরবিটাল সম্ভব সেই অরবিটালগুলোর মোট ইলেকট্রন সংখ্যা 2n² সূত্রকে কিন্তু সমর্থন করবে। এই ব্যাপারটাকে আমরা আসলে এভাবে লিখতে পারি যে সামেশন অফ, এটাকে বলা হয় সামেশন, এটা তোমরা একটু মনে রাখবা। সামেশন অফ 0 থেকে n-1 করলে আমরা এখানে বলতে পারি যে 2 × 12 + 1, অর্থাৎ আমাদের সূত্রটা লিখতেছি যে কোনো একটা কক্ষপথে 2 × 12 + 1, এটা যদি আমরা করতে পারি বা করি থাকি প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে আলাদা আলাদা করে বের করি তাহলে আমরা কিন্তু 2n² সূত্রটাকে সমর্থন করি। তো বন্ধুরা এই ব্যাপারটি তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। এবার দেখো আমরা ইলেকট্রন বিন্যাস অনায়াসেই করতে পারবো। ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রথমত কিভাবে করতে হবে আমি কয়েকটি ইলেকট্রন বিন্যাস তোমাদের করে দেখাচ্ছি। দেখো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 মানে কি? যে হাইড্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা 1। আমরা জানি যে একটা মৌলে বা একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। তাহলে আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস শুরু করব। এখন ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা সর্বপ্রথমে কি করব? 1 নম্বর কক্ষপথ লিখব। আমি একটা কথা বলে রাখি, অবশ্যই ধারাবাহিকভাবে আমাকে যেতে হবে। প্রথমে 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ যখন পূর্ণ হয়ে যাবে তারপর 2-এ চলে যাব, 2 নম্বর কক্ষপথ যখন পূর্ণ হয়ে যাবে তারপর 3 নম্বর কক্ষপথে যাব, 3 নম্বর কক্ষপথ যখন পূর্ণ হয়ে যাবে তারপর 4 নম্বর কক্ষপথে যাব। এভাবেই কিন্তু আমরা ধারাবাহিকভাবে আসব। তো বন্ধুরা
ওয়ানের ক্ষেত্রে এস হয়, আর এস অরবিটালের ক্ষেত্রে আমাদের দেখো সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে দুইটা, কিন্তু আমি বলেছিলাম যদি আমার কাছে কম থাকে তাহলে আমি কম দিতে পারবো। আমার কাছে হাইড্রোজেনের ক্ষেত্রে আছে কয়টা, একটা, তাহলে আমি একটা ইলেকট্রন দিলাম। এই তো হয়ে গেল হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো আমি আরেকটু বড় দিকে যাচ্ছি, ধরে নিলাম আমি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ানের ক্ষেত্রে এস সর্বোচ্চ নিতে পারে কয়টা, দুইটা। দেখো আমার কাছে ইলেকট্রন আছে 3টা, আমি কিন্তু চাইলেও এসকে 2টা ইলেকট্রন দিতে পারবো না। আমি কিন্তু চাইলেও আমি এসকে 3টা ইলেকট্রন দিতে পারবো না, কারণ 3টা ইলেকট্রন দিলে আমার ভুল হয়ে যাবে। আমি সূত্র থেকে বের করে দেখছি যে এস সর্বোচ্চ 2টা নিতে পারে, তাহলে আমি এসকে 2টা দেবো। যেহেতু আমার কাছে ইলেকট্রন আছে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইলেকট্রন থাকবে তখন আমি প্রথমের দিকের অরবিটালগুলোকে পরিপূর্ণ করে দিয়ে যাব। তাহলে আমরা এই যে এসকে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, এরপরে আমি যেহেতু এস এর ক্ষেত্রে পি আর হয় না, মানে ওয়ানের ক্ষেত্রে পি হয় না, আমরা গত পর্বে দেখেছিলাম যে ওয়ানের ক্ষেত্রে পি কি সম্ভব নয়, তাহলে এবার আমরা 2তে চলে যাব। তাহলে 2s আর কি হয়, 2p হয়। দেখো আমি 2s লিখলাম, 2p লিখলাম, কিন্তু আমার কাছে আর ইলেকট্রন বাকি আছে কয়টা, অনলি একটা। যেহেতু 3টার মধ্যে আমরা 2টা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে সেই একটা ইলেকট্রন আমি এসকে দিয়ে দেবো। এই তো হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো বন্ধুরা, আমরা যদি আরও একটু বড় দিকে আসি, ধরো আমি করতেছি হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি করব, যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা কি করতেছি 1s2 দিলাম। যেহেতু আমার কাছে ইলেকট্রন আছে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইলেকট্রন থাকবে তখন আমরা প্রথমের দিকের অরবিটালগুলোকে পরিপূর্ণ করে দিয়ে যাব। এরপরে 2s, দেখো 2s কেও 2টা দিলাম। এরপরে 2p, পি সর্বোচ্চ নিতে পারে 6টা, দিলাম 6টা। যেহেতু আমার কাছে ইলেকট্রন আছে, দেখো আমাদের কিন্তু 10টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে। এখানে 6টা, এখানে 2টা 8টা, এখানে 2টা 10টা, তাহলে 10টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে। আমার কাছে আর ইলেকট্রন বাকি আছে একটা। এখন আমাকে কি করতে হবে, 2pর পরে কি 2d যেহেতু হয় না, আমি গতকাল বলেছিলাম বা গত পর্বে বলেছিলাম যে 2d সম্ভব নয়, তাহলে ওইটা বাদ। তাহলে এবার আমরা লিখব কি 3s এর ক্ষেত্রে আবার সর্বোচ্চ নিতে পারে 2টা, কিন্তু আমার কাছে এই মুহূর্তে আছে আর একটা, এই জন্য আমি একটা দেব। হয়ে গেল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এভাবেই তোমরা 18 পর্যন্ত, আমি 18 দেখিয়ে দিচ্ছি। 18 হচ্ছে আর্গন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 18। তাহলে 1s কত হবে 2, 2s কত হবে 2, 2p কত হবে 6। আমাদের অলরেডি 10টা চলে গেছে, আমার কাছে আর 8টা ইলেকট্রন বাকি আছে। এবার যেহেতু আমাকে 3তে যেতে হবে, তাহলে 3s এবং কি 3p, তাহলে 3s কে নিতে পারে সর্বোচ্চ 2টা, আর p সর্বোচ্চ নিতে পারে 6টা। আমার কাছে ছিল যেহেতু 8টা, আমি দিয়ে দিলাম। দেখো আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। বন্ধুরা এভাবে আমরা খুব সহজেই 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারি। কিন্তু 18 পরের থেকে, অর্থাৎ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাকে আরেকটা নিয়ম জানতে হবে, সেটি হচ্ছে আউফবাউ নীতি অনুসারে, অর্থাৎ কোন কোন অরবিটাল আগে ইলেকট্রন নিতে পারে, কোন অরবিটাল পরে ইলেকট্রন নিতে পারে, সেই ব্যাপারটি আমি আলাদা করে লিখে রেখেছি। আমরা এখন সেটি একটু বুঝবার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা এখানে কক্ষপথগুলোকে লিখে রেখেছি, যে বিভিন্ন অরবিটালগুলোকে লিখে রেখেছি। এখানে প্রথমে 1 এর ক্ষেত্রে s হয়, 2 এর ক্ষেত্রে 2s হয়, 2p হয়, 3 এর ক্ষেত্রে 3s হয়, 3p হয়, 3d হয়, 4 এর ক্ষেত্রে 4s, 4p, 4d, 4f হয়। এভাবে 5 পর্যন্ত 6, 8 পর্যন্ত আমি এখানে লিখে রেখেছি। আমরা করব কি, উপর থেকে সোজা নিচের দিকে এসে কেটে দেব, উপর থেকে সোজা নিচের দিকে, অর্থাৎ এভাবে আমি প্রত্যেকটা শুধুমাত্র টান দিয়েছি। এখন দেখো এখান থেকে আমার নিয়মটা হচ্ছে সবসময় আমাকে উপর থেকে ধরতে হবে। উপর থেকে আস্তে আস্তে আমি কি পেয়েছি, 1s পেয়েছি, তাহলে 1sটাকে আমাকে আগে লিখতে হবে। এরপরে এখানে এসে ধরে নেব শেষ হয়ে গেছে। এরপরে আবার আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে আমি 2s পেয়েছি, এই জন্য আমি এখানে 2s লিখেছি। এরপরে দেখো এখানে এসে শেষ হয়ে গেছে, তারপর আবার আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে আমি প্রথমে 2p পেয়েছি, এই জন্য 2p লিখেছি। তারপরে দেখো তার নিচে এসে কি পেয়েছি, 3s পেয়েছি, এই জন্য 3s লিখেছি। এরপরে এখানে এসে শেষ হয়ে গেছে, তারপরে আবার উপরে গেলে আমরা 3p পেয়েছি, 3p লিখলাম। এরপরে লিখলাম কি 4s, এই যে 4s লিখলাম। তারপরে আবার 3d পেলাম, এই যে 3d পেলাম। এই জায়গাটাতে কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখানে দেখো 3pর পরে আমরা এভাবে যদি সাজিয়ে লিখি যে 3s হয়, 3p হয়, 3d হয়, তারপরে কি আমরা 3dর পরে আমরা 4s যেতে পারি, যেহেতু 3f হয় না। তাহলে এর মাঝখানে যেহেতু 4s ঢুকে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। মনে রাখবা যে 3d এবং 4s এর মাঝে, 3d এবং 4s এর মাঝে 4s কিন্তু আগে ইলেকট্রন পায়। কিভাবে বুঝবো, মনে রাখবা এখানে যেগুলো প্রথমের দিকে আছে সেগুলো আগে ইলেকট্রন পাবে, অর্থাৎ প্রথমে 1s ইলেকট্রন পাবে, তারপর 2s ইলেকট্রন পাবে, তারপর 2p ইলেকট্রন পাবে, তারপর 3s ইলেকট্রন পাবে, এরপর 3p ইলেকট্রন পাবে, এরপর
4s ইলেকট্রন পাবে, তারপরে 3d ইলেকট্রন পাবে। এই ব্যাপারটি আমরা আসলে দেখো s পাচ্ছি ps এই ব্যাপারগুলো আমরা সহজে একটু মজার ছলে মনে রাখতে পারি। এই যে এখানে যতগুলো আমি লিখে রেখেছি কিভাবে মনে রাখতে পারি দেখো, SS PS DPS FDPS। এখান থেকে আমরা একটু মজার টেকনিকে এভাবে মনে রাখতে পারি যে শোনো প্রিয় শোনো DPS খোলো, আবারও বলতে হবে DPS খোলো, FDPS খোলো, FDPS খোলো। ব্যাপারটা দেখো, শোনো প্রিয় শোনো DPS আমরা অতিরিক্ত নিব খোলো, এরপরে DPS আমরা অতিরিক্ত নিব খোলো, এরপরে FDPS অতিরিক্তভাবে নিব খোলো, এরপরে আবারও FDPS অতিরিক্তভাবে নিব খোলো। এভাবে আমরা খুব সহজেই এই জায়গাটা তথ্যটা মনে রাখতে পারি। দেখো SS PS DPS এরপরে FDPS তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। তো বন্ধুরা এই ব্যাপারটি আমরা আসলে বুঝবো এই যে এভাবে আমরা যদি বুঝতে পারি তাও হবে, অথবা আমরা এই জিনিসটাকে আউফ বাউ নীতি অনুসারে বুঝতে পারি। বিজ্ঞানী আউফ বাউ একটা নীতি দিয়েছিলেন, সেই নীতিটা আমি এখানে লিখে রেখেছি। সেই নীতি অনুসারে আমরা একটু ব্যাপারগুলো বুঝবার চেষ্টা করব। দেখো আউফ বাউ নীতি অনুসারে, আউফ বাউ নীতিটা হলো যে ইলেকট্রন সমূহ প্রথমে বিভিন্ন অরবিটাল সমূহের মধ্যে নিম্নতর শক্তি স্তরকে আগে পূর্ণ করবে, তারপর পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্নতর শক্তি স্তরকে পূর্ণ করবে, এরপর উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হবে। তো এটা আমরা আসলে বের করতে পারি, শক্তি স্তরের ক্রমটা বের করতে পারি n+l এর সাহায্যে। n+l এর নিয়মটা কেমন মনে রাখবা, আমরা যদি এই যে 3d এবং 4s এর ক্ষেত্রে n+l এর মান বের করি, দেখো আমরা বলেছিলাম যে সামনে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হচ্ছে n এর মান। তাহলে এর ক্ষেত্রে n+l এর মান যদি বের করি তাহলে n এর মান হচ্ছে 3 যোগ d এর ক্ষেত্রে l এর মান কত, আমরা এই যে এর পর্বে বলে দিলাম যে d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে কত 2, তাহলে l এর মান 2 ব্যবহার করব। এই জায়গাতে আমরা l এর মান যদি আমরা 2 ব্যবহার করি তাহলে আমাদের যোগফল বের হচ্ছে 5। এরপরে 4s এর ক্ষেত্রে 4 ইনটু n এর মান যেহেতু 4 প্লাস n এর মান হচ্ছে 4 প্লাস s এর ক্ষেত্রে l এর মান কত বন্ধুরা 0, তাহলে আমরা পাচ্ছি কত এবার 4। মনে রাখবা n+l এর মান যার কম হবে, n+l এর মান যার কম হবে, দেখো তো এখানে 5 পাচ্ছি একটাতে 4 পাচ্ছি। n+l এর মান কম কার 4, যার n+l এর মান কম হবে সে হবে নিম্ন শক্তি সম্পন্ন, আর নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল আগে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করবে। তাহলে দেখো 3d এবং 4s এর মাঝে নিম্ন শক্তি সম্পন্ন কে 4s, তার মানে আমরা বুঝতে পারতেছি 3d তে আগে ইলেকট্রন যাবে না, আগে 4s এ ইলেকট্রন যাবে। এবার আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করার চেষ্টা করি, পটাশিয়াম তাহলে 1s2, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, 2s2 2p6 3s2 3p6, এরপরে কি বন্ধুরা 3d এবং কি 4s এবং কি অতিরিক্ত আরো নিতে পারো। মনে রাখবা 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যার এগুলোর ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, কিন্তু 18-র উপরে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সব সময় অতিরিক্ত 2-3টা অরবিটাল লিখবে। প্রথমত বোঝার জন্য অতিরিক্ত 2-3টা অরবিটাল লিখবে, তাহলে খুব সহজে বোঝা যাবে। দেখো 3d এবং 4s এর মাঝে আমি বলতেছি তোমরা সাজিয়ে লিখবে, যেহেতু আমাদের এই নিয়ম অনুসারে কিন্তু 4s কে আগে লিখতে হয়, তারপরে 3d কে লিখতে হয়। কিন্তু আমি তোমাদেরকে বলতেছি তোমরা এভাবে না লিখে তোমরা আসলে সাজিয়েই লিখবে, অর্থাৎ 3s 3p তারপর 3d লিখবে, তারপরে 4s লিখবে, কিন্তু ইলেকট্রন দেওয়ার বেলায় একটু হিসাব করে দিবে। আমরা ওই যে n+l এর মান হিসাব করে দেখবে যে 3d এবং 4s এর মধ্যে n+l এর মান কার কম হয়, যার n+l এর মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে। তাহলে আমরা 3d এবং 4s এর মধ্যে দেখলাম যে n+l এর মান 4s এর ক্ষেত্রে হয় 4, 3d এর ক্ষেত্রে হয় 5, তাহলে n+l এর মান কম হলো 4 এর, অর্থাৎ 4s এর, তাই 4s আগে ইলেকট্রন পাবে। যেহেতু আমার একটা ইলেকট্রন বাকি আছে সেই একটা ইলেকট্রন আমি 4s কে দিলাম। একটা ইলেকট্রন কিভাবে বাকি আছে, এখানে 6টা এখানে 2টা 8টা, তারপরে আবার 6 4 2 2 4, অর্থাৎ এখানে 10টা আর 10 হচ্ছে 8টা, অর্থাৎ 18টা, আর এই যে একটা ইলেকট্রন অর্থাৎ 19টা। এভাবে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেখো বন্ধুরা এবার আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2
2p6 এরপরে 3s2 3p6 এরপরে 3d এবং কি 4s, এই দুইটার মধ্যে আমরা দেখব যে কে আগে ইলেকট্রন পায়। তো আমরা জানি যে এই দুইটার ক্ষেত্রে এর হলো 4 এর হলো 5, তাহলে আগে ইলেকট্রন পাবে এইটা। আমার কাছে যেহেতু ইলেকট্রন আছে তাই আমি একে দুইটা দিলাম, ইলেকট্রন থাকলে ফুল দিতে হবে, আমি দিলাম দুইটা দেওয়ার পরে আমার কাছে আর বাকি আছে একটা ইলেকট্রন। আমি বলছি যে 18 পদ থেকে যেটাই করো না কেন অতিরিক্ত হিসাব করবা, তাহলে আমি ধরো 4p পর্যন্ত লিখলাম। এবার দেখো 4pর ক্ষেত্রে যদি n+l এর মান হিসাব করি, 4 এর ক্ষেত্রে 4, pর ক্ষেত্রে 1, তার মানে 4 + 1 অর্থাৎ কত 5। যখন দুইটা অরবিটালের তোমার হচ্ছে n+l এর মান সমান হবে তখন মনে রাখবা কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে যে নিকটে, তোমরা ব্যাপারটা এরকম মনে রাখবা যে এখান থেকে যে নিকটে তাকে আমরা আগে দিব। তাহলে মনে করো এখানে 3d এবং 4p দুটার মধ্যে কে আগে আছে, 3d, যে আগে থাকবে আমরা তাকে ইলেকট্রন দেব। এটা আসলে হকদার সে বেশি। অর্থাৎ এরকম করে তোমরা মনে রাখতে পারো যে তুমি বা আমি ধরো তোমার হচ্ছে এলাকার মেম্বার মানুষ, আমার কাছে সরকার থেকে 10 কেজি গম আসছে, নিয়ম হলো আমি 10 কেজি গম একজনকে দিতে পারবো। এখন ধরো আমার বাড়ির পাশে প্রতিবেশী একজন আছে, সে হচ্ছে একজন হকদার, আবার ধরো আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আরেকজন আছে, সেও হচ্ছে সমান হকদার। তাহলে আমরা কি করব, এই দুইজনের মধ্যে তোমরা নিজেই ভেবে দেখো, আমি কিন্তু ওই যে 2 কিলোমিটার দূরে তাকে দিব না, আমি নিশ্চয়ই আমার প্রতিবেশীকে দিব, কারণ সে আমার বাড়ির কাছাকাছি, অথচ দুইজন কিন্তু সমান হকদার। তাহলে দুইজন সমান হকদার হওয়া সত্ত্বেও যে কাছাকাছি থাকে আমরা তাকে আগে দেই। তাহলে এইভাবে হিসাব করলে এরও হয় 5, এরও হয় 5। যেহেতু আমাদের কাছে নিকটতম 3d, এই জন্য আমরা 3d-কে ইলেকট্রন দিচ্ছি। এই তো 3d-তে একটা ইলেকট্রন দিলেই হয়ে গেল স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস 21। এবার দেখো আর একটা মাত্র নিয়ম আছে, সেটি হচ্ছে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ নিয়ম। এই নিয়মটি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলেই তোমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ঝামেলা পড়বে না। এবার দেখো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, 1s2 2s2 2p6 এরপরে হচ্ছে বন্ধুরা 3s2 3p6। আমি বলছিলাম যে 18 পর্যন্ত কোনো ঝামেলা নেই, তোমরা অনায়াসে দিতে পারবা। 18টা হয়ে গেছে আমার দেওয়া। এরপরে 3d, এরপরে হচ্ছে 4s, এরপরে ধরো আমি 4p পর্যন্ত লিখলাম। এখন দেখো এই দুটার মধ্যে কে আগে পাবে, 4s। আমি 4s-কে যদি দুইটা ইলেকট্রন দিয়ে দেই, ভালো করে দেখো, আমি যদি 4s-কে দুইটা ইলেকট্রন দিয়ে দেই, আমার কাছে ইলেকট্রন থাকে 4টা। সেই 4টা ইলেকট্রন আমি যদি d-কে দেই তখন আরেকটা ঝামেলা বেঁচে যাবে। মনে রাখবা যখন কোনো একটা অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণের কাছাকাছি যায়, আমাদের উচিত হলো তাদেরকে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করে দেওয়া। ব্যাপারটা হচ্ছে এরকম যে পির ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় সুস্থিত, পির ক্ষেত্রে পরিপূর্ণ অবস্থায় সুস্থিত। কারণ পির যেহেতু সর্বোচ্চ নিতে পারে 6টা, তাহলে অর্ধেক হলে হয়তো 3টা আর পূর্ণ হলে 6টা। আবার ডির ক্ষেত্রে অর্ধপূর্ণ হলো 5টা আর পরিপূর্ণ হলে কয়টা, 10টা। আমরা জানি এই যে ডির ক্ষেত্রে বের করে দেখেছি যে পরিপূর্ণ 10টা, তাহলে অর্ধপূর্ণ হলে 5টা। মনে রাখবা একটা অরবিটাল যখন অর্ধপূর্ণ বা পরিপূর্ণের কাছাকাছি যায় তখন আমাকে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করে দিতে হয়। সেই নিয়ম অনুসারে এখানে 3d এবং 4s এর মধ্যে ঝামেলা লেগে গেছে। তাহলে আমরা কি করব, এই দুজনের মধ্যে ঝামেলা মীমাংসা করে দেব, দুইজনকেই শান্ত রাখবো। এই জন্য নিয়মটা হলো একটি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিত। তাহলে দেখো তো s সর্বোচ্চ নিতে পারে 2টা, আমি যদি একে অর্ধেক করে দেই 1টা, তাহলে এ সুস্থিত না? আমি বললাম যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ দুটো অবস্থায় সুস্থিত, তাহলে এসকে আমি একটা দিলাম, এস কিন্তু সুস্থিত। তাহলে ওই যে এসকে একটা ইলেকট্রন কমিয়ে দিলাম, সেই একটা ইলেকট্রন আমরা একে বাড়িয়ে দেব, অর্থাৎ এই যে 3d-কে বাড়িয়ে দেব। তাহলেই হয়ে গেল ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। মনে রাখবা এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম 36 পর্যন্ত, 1 থেকে 36 পর্যন্ত আরেকটা আছে, সেটা হচ্ছে কপার। দেখো আমি দুটোই করে দিচ্ছি, ব্যাপারটা আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2 2s2 2p6 এরপরে 3s2 3p6 এরপরে 3d 4s। দেখো বন্ধুরা এরপরে 4p আমি অতিরিক্ত লিখতেছি। এই দুটোর মধ্যে 3d এবং 4s এর মধ্যে কি আগে ইলেকট্রন পাবে, 4s। আমরা n+l এর মান হিসাব করে দেখেছি। তাহলে একে যদি আমরা আগে ইলেকট্রন দেই, আমরা একে দুইটা ইলেকট্রন দিলাম, যেহেতু এ দুইটা নিতে পারে, কিন্তু দুইটা দেওয়ার পরে আমার কাছে থাকতেছে আর কয়টা, 9টা। এই যে দেখো আবার একটু ঝামেলা বাজিয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি এখানে, যে 3d মাত্র একটা ইলেকট্রনের জন্য পরিপূর্ণ হতে পারতেছে না, কিন্তু 4s একটা ছোট্ট অরবিটাল হয়ে পরিপূর্ণ হয়ে বসে আছে। এই ক্ষেত্রে দুইজনের মধ্যে গন্ডগোল লেগে যায়। আমরা দুইজনের ক্ষেত্রেই মীমাংসা করে দেব কিভাবে, দুইজনকে আমরা শান্ত করব। এর জন্য আমরা কি করব, ওই যে একটা অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় সুস্থিত, তাহলে একে অর্ধেক করে দিলে
এস সুস্থিত, আবার ওই যে একে একটা ইলেকট্রন কমিয়ে দিলাম, সেই একটা ইলেকট্রন আমরা ডিকে বাড়িয়ে দেব, এই যে ডিকে আমরা 10টা করে দেব, এভাবেই ইলেকট্রন বিন্যাস করে ফেলবো কপারের ইলেকট্রন বিন্যাস। তো বন্ধুরা, কপার এবং ক্রোমিয়াম এই দুটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম 1 থেকে 36 পর্যন্ত। এছাড়া আরও একটা ব্যতিক্রম আছে 50 পর্যন্ত যদি আমরা আসি, তাহলে মলিবডেনাম 42, এটা একটা ব্যতিক্রম। এরপরে হচ্ছে এজি সিলভার 47, এটা একটা ব্যতিক্রম। এই দুটো ইলেকট্রন বিন্যাস তোমরা অবশ্যই করবে। যদি তোমরা বুঝে থাকো, এই যে এই দুটো ইলেকট্রন বিন্যাস বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা মলিবডেনাম এবং সিলভারের ইলেকট্রন বিন্যাস পারবে। তাই অবশ্যই তোমরা এই দুটা করবে। কে কে করবে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো দেখো বন্ধুরা, আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে শুধু একটা নিয়ম পেলাম যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় সুস্থিত। মনে রাখবে, একটা সহজ টেকনিক হলো ডি অরবিটাল যখন 4টা ইলেকট্রন পাচ্ছে, কখন এসকে 2টা দেওয়ার পরে, এসকে 2টা দেওয়ার পরে যখন ডি অরবিটাল 4টা ইলেকট্রন পায়, তখন আমরা এসকে একটা কম করে দিয়ে এসকে একটা দেব, আর ডিকে একটা বাড়িয়ে দিয়ে ডিকে 5টা দেব। এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে যখন এসকে 2টা ইলেকট্রন দেওয়ার পরে ডি অরবিটাল 9টা ইলেকট্রন পায়, তখন নিয়ম হলো এসকে আমরা কমিয়ে একটা ইলেকট্রন দিব, আর ডিকে ওই একটা ইলেকট্রন বাড়িয়ে দিয়ে ডিকে 10টা ইলেকট্রন করে দেব। এই কথাগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা 1 থেকে 36 পর্যন্ত ব্যতিক্রম পেলাম হচ্ছে ক্রোমিয়াম এবং কপার। আর 50 পর্যন্ত যদি বলি, তাহলে 42 মলিবডেনাম, 47 সিলভার, এগুলো হচ্ছে ব্যতিক্রম। আরও কিছু আছে ব্যতিক্রম 40-এর পরে, সেগুলো আসলে কোনো নিয়ম মানে না, অ্যাকচুয়ালি ব্যতিক্রম। তো সেগুলো তোমাদের জানতে হবে না। তোমরা অবশ্যই তোমাদের ছোট ক্লাসের জন্য 1 থেকে 36 পর্যন্ত জানলেই যথেষ্ট। তো বন্ধুরা, 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবা কে কে করবা। তোমরা যারা যারা করবা আমাকে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবো যে ভাইয়া আমি করব। তোমরা অবশ্যই সেগুলো আমাকে করে বলবা যে তোমরা আসলে করেছো কিনা। তো বন্ধুরা, ইলেকট্রন বিন্যাসের সম্পূর্ণ টপিকটা আমরা শেষ করতে পারলাম এর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা বুঝেছো কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি বুঝে থাকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।